তাহলে যারা তড়িৎ পরিবহনে সক্ষম তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর যারা তড়িৎ পরিবহনে সক্ষম নয় তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তাহলে এটার সংজ্ঞা কি হবে? তড়িৎ বিশ্লেষ্যের সংজ্ঞা হবে যে সকল যৌগিক পদার্থ গলিত অবস্থায় অথবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিশ্লিষ্ট হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি করে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, কি বললাম? ধরো NaCl কে আমরা দু রকম ভাবে আমি তড়িৎ বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা জলীয় দ্রবণে Na+ Cl- এ বিয়োজিত করতে পারি, সেক্ষেত্রে জলটারও বিয়োজন হবে H+ এবং OH-। ঠিক আছে, এটা হচ্ছে জলীয় দ্রবণে। আবার আমি কোনো জল না নিলাম না, সলিড NaCl নিলাম। ঠিক আছে, সলিড NaCl, এটাকে বলে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণের NaCl। ঠিক আছে, সলিড NaCl নিয়ে সেটাকে অনেক উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে সেটা কিন্তু Na+ আর Cl- এ ভেঙে যাবে। ঠিক আছে, এবং তড়িৎ বিশ্লেষণ করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের স্থায়ী পরিবর্তন হয়। মানে যেমন ক্যাথড, আমরা জানি ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত সেটা হচ্ছে ক্যাথড। ঠিক আছে, ক্যাথড হচ্ছে নেগেটিভ প্রান্ত, সেখানে কে যাবে না প্লাসটা যাবে, মানে ক্যাথোডে ক্যাটায়ন যাবে, এটা ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। আমরা আরো ডিটেলসে আসবো, আপাতত জেনে নাও ক্যাথোডে সোডিয়াম গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে এবং সেখানে সোডিয়াম সলিড মানে ধাতব সোডিয়াম তৈরি করে। ঠিক আছে, ওকে। আর দুটো Cl- অ্যানোডে যায়, দুটো ইলেকট্রন ত্যাগ করে প্রথমে 2Cl হয়, সেখান থেকে Cl2 গ্যাস আকারে বেরিয়ে যায়। তাহলে আমরা কি দেখছি? NaCl নিয়ে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করছি সেটা স্থায়ী পরিবর্তন হয়ে সোডিয়াম এবং ক্লোরিন উৎপন্ন করছে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের বিষয়বস্তু। ওকে, এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অনেক প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, যেমন ধরো 1 নম্বর হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড যেমন HCl, HNO3, H2SO4। ঠিক আছে, এরা সবাই কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। ঠিক আছে, 2 নম্বর কি? লবণ হতে পারে। ঠিক আছে, যেমন ধরো KNO3, NaCl এর উদাহরণ তো আমরা এক্ষুনি দিলাম, NaCl। ঠিক আছে, এরা সবাই কিন্তু এই লবণগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আরো অনেক আছে, কপার সালফেট আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। ঠিক আছে, এইগুলো। এবার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আগে বলে যে সকল পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। কি বললাম? যে সকল পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। ঠিক আছে, এবার আয়ন কাকে বলে? আয়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে ধনাত্মক বা ঋণাত্মক যে আয়ন আমরা ক্লাস 9-এ করেছিলাম। যেমন ধরো আরেকবার আমি রিক্যাপ করে দিই, সোডিয়াম হচ্ছে 11। আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম না, দুটো একটা, আটটা একটা। শেষ কক্ষপথে একটা ইলেকট্রন এ যদি ত্যাগ করতে পারে তাহলে কি হবে? Na থেকে হয়ে যাবে Na+। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে তৈরি হয় ক্যাটায়ন, পজিটিভ চার্জ যুক্ত। ঠিক আছে, আর ক্লোরিন কি আছে? ক্লোরিন হচ্ছে 287। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, 7টা ইলেকট্রন আছে, তার মানে ও একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে না অক্টেট ফুলফিল করবে, আর এখান থেকে বেরিয়ে গেলে তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তৈরি হবে কি 2,8,8 মাইনাস। ঠিক আছে, সেখানে তৈরি হলো Cl-। এবার তোমাদেরকে বলে দিই, এরা প্লাস মাইনাস আকর্ষণের ফলে যুক্ত হয়ে NaCl তৈরি করেছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তড়িৎযোজী যৌগগুলো গঠিত হয় ক্যাটায়ন এবং অ্যানায়নের তড়িৎ আকর্ষণের দ্বারা। এরাই জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় কি না পুনরায় Na+ এবং Cl- এ ভেঙে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আসল কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যেগুলো যারা রয়েছে তারা আয়ন দিয়ে তৈরি, এই জন্য জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তারা ভেঙে যায়। ওকে, এবার
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকারভেদ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সাধারণত দু রকমের। ঠিক আছে, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, আরেকটা কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? NaCl, KCl, HCl, H2SO4 এরা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে, ঠিক আছে, মানে প্রায় 100% বিয়োজিত হয়ে যায় জলীয় দ্রবণে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, জলীয় দ্রবণে বা গলিত অবস্থায়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে, যেমন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটার নাম কি? এটার নাম অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার, যেটা আমরা চাউমিনের দোকানে গিয়ে খাই, ওই রকম জিনিস। তারপর ফর্মিক অ্যাসিড, যেটা পিঁপড়ের হুলে থাকে। ঠিক আছে, এই ধরনের পদার্থগুলো এরা যখন বিয়োজিত হয় তখন খুব অল্প সংখ্যক আয়ন প্রস্তুত করে। মানে আমরা ধরলাম যদি 100 খানা যদি হয়, তার মধ্যে হয়তো 1% ইয়ে হলো। ঠিক আছে, এটা 1% তৈরি করলো, এটা 1% তৈরি করলো। ব্যাপারটা আমি বোঝাতে পারলাম? আমি বলছি এটা 100% বিয়োজিত হচ্ছে, এটা জাস্ট 1% ভাঙছে, 99%টা CH3COOH মলিকিউলসই রয়ে যাচ্ছে। একটা মলিকিউলস ভেঙে অ্যাসিটেট আয়ন আর H+ আয়ন তৈরি করছে। এমন তড়িৎ বিশ্লেষ্যকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এটা যে আয়নীভবনের মাত্রা, এখানে একটা কনসেপ্ট চলে আসে, আয়নীভবন। আয়নীভবনের মাত্রাটা কিন্তু খুব কম হয়। ঠিক আছে, এবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা পার্থক্য যদি আমি বলি, সেক্ষেত্রে তীব্রর যদি আমি ঘনত্ব বা কনসেন্ট্রেশন পাতলা যদি করি, ঠিক আছে, সিম্পল ব্যাপারে যদি পাতলা করি, তীব্রর ক্ষেত্রে যদি কনসেন্ট্রেশন যদি আমি ইনক্রিজ করি, কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করি, তাহলে কি হবে? তাহলে তোমার যেই মাত্রাটা, তড়িৎ পরিবহনের মাত্রাটা, সেটা কমে যাবে। ঠিক আছে, আর মৃদুর ক্ষেত্রে কি দেখা যায়? মৃদুর ক্ষেত্রে দেখা যায় কনসেন্ট্রেশন যদি আমি কমাই, খুব যদি কমাই, খুব পাতলা করে দিই, খুব লঘু করে যদি, তাহলে আয়নীভবনের মাত্রা কিন্তু একটা সার্টেন টাইম পরে খুব বেড়ে যায়, এইরকম হয়ে যায়। ঠিক আছে, এটা ক্লাস 11-12 জিনিস। ঠিক আছে, এখানে আপাতত বোঝার দরকার নেই, শুধু এটা জেনে রাখো মৃদু বানানটা একটু ভুল হয়েছে। ঠিক আছে, মৃদু। তো মৃদুর ক্ষেত্রে আমরা যদি অনেক লঘু করি, তাহলে আয়নীভবনের মাত্রা কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক আছে, তখন সে অনেকটা স্ট্রং ইলেকট্রোলাইটের মতো ব্যবহার করে। ঠিক আছে, ওকে। এবার চলে আসি গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন কেন করে। ওকে, তার আগে আরেকটা জিনিস জানা দরকার। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে তড়িৎ পরিবহন করে এবং ধাতব তড়িৎ পরিবহন, এই দুটো ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? ধাতু আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ধাতুতে তড়িৎ বিশ্লেষণ কারা করে? মুক্ত ইলেকট্রনরা। কারা করে? মুক্ত ইলেকট্রনরা তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কারা করে? ক্যাটায়ন এবং অ্যানায়নরা। ঠিক আছে, অর্থাৎ আয়নরা তড়িৎ পরিবহন করে। 2 নম্বর কি? ধাতুর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ে, উষ্ণতা যদি বাড়ে, তাহলে পরিবহন ক্ষমতা কমে যায়। অবশ্যই তড়িৎ পরিবহনের কথা বলছি। ঠিক আছে, পরিবহন ক্ষমতা কমে যায়। কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায় উল্টো, উষ্ণতা যদি বাড়ে, তড়িৎ পরিবহন ক্ষমতা এটাও বেড়ে যায়। ঠিক আছে,
ওকে, আরেকটা কি, ধাতুর ক্ষেত্রে তুমি ধরো ধাতু ইলেকট্রিক দিলে, ঠিক আছে, তুমি ফ্যানের সুইচ টিপলে, ফ্যান চললো, ফ্যানটা বন্ধ করে দিলে, তার কিন্তু রাসায়নিক কোনো পরিবর্তন হবে না। যে তারটা তুমি ব্যবহার করছো বা যে বৈদ্যুতিক ইকুইপমেন্ট তুমি ব্যবহার করছো, সেটা যখন তুমি তড়িৎ পরিবহন বন্ধ করে দেবে, তার ফলে কিন্তু তড়িৎ পরিবহনের ফলে ধাতুর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। তাহলে তড়িৎ পরিবহনে ধাতুর কোনো রকম রাসায়নিক পরিবর্তন হয় না। তড়িৎ বিশ্লেষের মধ্যে তড়িৎ পরিবহন যখন করবে ওরা, এদের কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তন হয়ে নতুন ধর্মসৃষ্ট পদার্থের সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে পদার্থ। এবার তড়িৎ পরিবহন করে কেন, তড়িৎ পরিবহন করে কেন, এই কোশ্চেনটা খুব আসে। ঠিক আছে, এবার আমরা সিম্পল একটা জিনিস ভাবো, আমরা এরকম একটা জিনিস নিয়েছি, ঠিক আছে, সাপোজ আমি এটাকেই বলে দিচ্ছি, ওকে, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। এবার এখানে Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস এরকম রয়েছে, ঠিক আছে। এবার এই যে মাইনাস তড়িৎদ্বার, এই মাইনাস তড়িৎদ্বারের কাছে সমস্ত ক্যাটায়নগুলো চলে যাবে, আর এই যে প্লাস তড়িৎদ্বার, সেখানে কারা চলে যাবে না, অ্যানায়নগুলো চলে যাবে, ঠিক আছে। এই চলে যাওয়ার ফলেই এই সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি হচ্ছে না, একটা তড়িৎ পরিবহনের ফলে একটা সার্কিট কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওরা যদি না যেত তাহলে কি তড়িৎ পরিবহন করতো, যেমন ধরো চিনি দ্রবণের ক্ষেত্রে এই যে মুভমেন্টটা, এই আয়নের যে মুভমেন্টটা, সেটা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। তড়িৎ অবিয়োজিত পদার্থ বা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যারা, সেক্ষেত্রে এইরকম মুভমেন্ট হয় না, তাই জন্য তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে। এবার এরা কি করে, এরা যখনই যায় গিয়ে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে। ক্যাটায়নরা ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত হয়, এবং অ্যানায়নরা অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে এবং নিস্তরিত হয়, এবং নিস্তরিত হওয়ার ফলে কি হয় না, এরা নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। আমি কিছুক্ষণ আগে দেখালাম NaCl কে করলে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন তাহলে আরেকবার বলছি, গলিত বা জলীয় দ্রবণে উপযুক্ত দ্রাবকে, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যদি তড়িৎ চালনা করা যায়, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি সম্পূর্ণ বিয়োজন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। একে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। কি বললাম আরেকবার বলি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় যদি তাদের মধ্যে তড়িৎ চালনা করা যায়, তাহলে তারা ভেঙে গিয়ে বা আয়নে বিশ্লিষ্ট হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি করে। এইটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। আর যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ, পাত্রটা আমি নিচ্ছি, এইটাকে বলা হয় ভোল্টামিটার, ঠিক আছে, নট ভোল্ট মিটার, ভোল্ট মিটার আলাদা জিনিস, ভোল্টামিটার, ঠিক আছে। তাহলে প্রশ্নটা আসে কিন্তু, ওকে। তড়িৎ বিশ্লেষণ পদার্থকে যে পাত্রে রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার, ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা জলের তড়িৎ বিশ্লেষণটা আমরা দেখে নেব।
ঠিক আছে। জলের তড়িৎ বিশ্লেষণ জিনিসটা আমরা দেখে নেব। তো একদম সোজা। এবার জল কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই জলের যখন তড়িৎ বিশ্লেষণ আমরা করব তাতে সামান্য পরিমাণ আমরা অ্যাসিড দিয়ে দেবো, H2SO4 বা HCl, ঠিক আছে। এবার আমরা কি করব, দেখো সিম্পল ব্যাপার, তোমরা নিজেরাও বাড়িতে করতে পারো। একটা গ্লাস নেবে, ঠিক আছে, 9 ভোল্টের যে ব্যাটারিগুলো হয় না, এরকম একটা জিনিস থাকে প্লাস আর এরকম একটা জিনিস থাকে মাইনাস, এখান দিয়ে দুটো তার এরকম আর এরকম ডুবিয়ে দেবে, ঠিক আছে। দেখবে কিছুক্ষণ পরই এখান থেকে বাবলস ওঠা শুরু হয়েছে, ঠিক আছে। এটা করবে খুব ইজি, ঠিক আছে। এবার আমরা যদি বলি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে কি করে করব। এবার জল কি হবে না, ভেঙে যাবে। কত কঠিন কঠিন আগার মধ্যে দিয়ে যাওয়া গিয়ে লাভ নেই, এত সিম্পল জিনিস, তুমি দুটো তার নিয়ে ইয়ে করে দিলে। জল কি হবে, ভাঙবে কি H+ আর OH- এ ভাঙবে, ওকে। এবার আমি কি বলেছিলাম, ক্যাথোডে ক্যাটায়ন যাবে, ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন যাবে। ওটা লিখবে না, ক্যাথোড বলে লিখে রাখো, ঠিক আছে, লিখেই দিই। ক্যাথোডে ক্যাটায়ন যাবে, ওকে। তাহলে H+টা নেগেটিভ টার্মিনালে দিয়ে যাবে, নেগেটিভ টার্মিনাল হচ্ছে এইটা, ওকে ওকে। এটা হচ্ছে মাইনাস, দেখতেই পাচ্ছ, মাইনাস। এটা প্লাস, দেখতেই পাচ্ছ, এটা প্লাস, এটা প্লাস। তাহলে এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড। ক্যাথোডে চলে যাবে কি, H+ চলে যাবে, H+ বলে যাবে। ক্যাথোডে দেখো নেগেটিভ, তো নেগেটিভ টার্মিনালে যেটা আছে সেটা ক্যাথোড। তাহলে এ এখানে গিয়ে একটা ইলেকট্রন সংগ্রহ করবে, করে H হবে, সরি H হয়ে যাবে। এবার অ্যানোডে অ্যানায়ন যাবে, অ্যানোডে OH যাবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, করে OH হবে। এবার দেখো এখানে OH-টাকে আমরা দুটো ইলেকট্রন দিয়ে দেবো, ঠিক আছে। এবার তৈরি হবে কি H2O, ঠিক আছে, সরি এটা 4টে না, 4 না, H2O 4OH হলো, 2H2O, দেখলো 2 দুগুণে 4 প্লাস অক্সিজেন হচ্ছে দুটো, আর পড়ে রয়েছে একটা O2, ঠিক আছে। তাহলে এখানে 4টে যখন নিয়েছি, তাহলে এখানেও 4টে নিতে হবে। 4H থেকে তৈরি হবে 2H2। একটা মজার জিনিস দেখো, এখানে হাইড্রোজেন তৈরি হয়েছে 2 অণু, আর অক্সিজেন গ্যাস বেরোবে। তাহলে কোথা থেকে অক্সিজেন গ্যাস বেরোবে, ক্যাথোড থেকে বেরোবে হাইড্রোজেন গ্যাস, সেটা 2 অণু, আর এখান থেকে বেরোবে অক্সিজেন গ্যাস, সেটা 1 অণু। তোমরা বুদবুদ দেখলেই বুঝতে পারবে, এই বুদবুদটা অনেক বেশি হবে, অনেক অনেক বুদবুদ হবে, ঠিক আছে, এখানে অনেক বুদবুদ হবে। আর অক্সিজেন যেখানে বেরোবে সেখানে খুব আস্তে আস্তে বুদবুদ হবে, ঠিক আছে। তো তোমরা বাড়িতে এই তড়িৎ বিশ্লেষণটা করবে, ঠিক আছে, দেখো খুব মজা লাগবে, ঠিক আছে। ওকে, আজকে এতটা পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দিয়ে শুরু করব, ঠিক আছে। ওকে, সবাই সাবধানে থাকবে।